প্রবীর মজুমদার আর তুলিকা মজুমদার থাকেন কল্যাণীতে একটি ছোট্ট সুন্দর বাসায়। বাড়ি তাদের নিজেদের। প্রবীরবাবু কল্যাণীর জমিটা ইনহেরিট করেন তার পিতার কাছ থেকে। দুজনেই অধ্যাপনা করেন এবং রিসার্চ করেন আইজার কলকাতা বলে যে জায়গাটি আছে সেইখানে, যেটা অ্যাকচুয়ালি বড়জাগুলিতে অবস্থিত। দুজনেই পোস্ট ডক্টরেট। পোস্ট ডক্টরেট করেছেন দক্ষিণ কোরিয়ার হুসান ইউনিভার্সিটিতে বোটানিতে, এবং তুলিকা ম্যাডামও বোটানিতে পোস্ট ডক করেছেন স্টেটসের ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে। তারা কলকাতা ইউনিভার্সিটিতেও অধ্যাপনার সুযোগ পাচ্ছিলেন, কিন্তু আইজারের গবেষণার সুযোগ বেশি এবং কেন্দ্রীয় সরকারের সংস্থা বলে মাইনেপত্রও বেশি। তাদের একটি টয়োটা গাড়ি আছে এবং কল্যাণী থেকে আইজারে যাতায়াত করতে তাদের কোনো অসুবিধাই হয় না। তাদের একটা আশ্চর্য বাতিক আছে। তারা সময় সুযোগ পেলেই বিভিন্ন জঙ্গলে বেড়াতে যান। ডুয়ার্সে তারা যে কতবার গেছেন তার হিসেব নেই, এবং তারা জঙ্গলের মধ্যে পায়ে হেঁটে বেড়ানোটাই বেশি প্রেফার করেন, যদিও সেটা অনেক জঙ্গলেই বেআইনি। তাও তারা গাইডকে এবং ড্রাইভারকে ম্যানেজ করে জঙ্গলে হেঁটে হেঁটেই ঘুরে বেড়ান। তারা আসামের জঙ্গলেও বহুবার গেছেন। তারা নাগাল্যান্ডের জঙ্গলে গেছেন, যেটা একসময় নাগা হেডহান্টার্সদের জন্য কুখ্যাত ছিল। সেখান থেকে তারা দুটি আশ্চর্য গাছও এনেছিলেন, একটি পিচার প্ল্যান্ট, অন্য একটি ভেনাস ফ্লাই ট্র্যাপ। গাছটি তারা কল্যাণীর বাড়িতে নিয়ে আসেন ও সেখানে বাগানে গাছটিকে লাগান। সেই বাড়ির বাগানটি ছিল এক অদ্ভুত জায়গা। সেখানে যে কত বিচিত্র ধরনের গাছ ছিল, যেগুলি সাধারণ মানুষ চিনতেই পারবে না। সেখানে এক একটি গাছের জন্য বিভিন্ন রকম হিউমিড কন্ডিশন তৈরি করতে হতো। সেটা ওনারা করতেন বিভিন্ন রকমের টাইমার লাগানো স্প্রেয়ার দিয়ে। এইবার গরমের ছুটির সময় তাদের মনে হলো এবারে কোন জঙ্গলে যাওয়া যায়। কাছাকাছি সব জঙ্গলই তো যাওয়া হয়েছে অনেকবার। তখন তারা খুঁজে বার করলো গুগল ম্যাপ থেকে যে কর্ণাটকে একটি রিজার্ভ ফরেস্ট আছে, যেখানে চন্দন কাঠ পাওয়া যায়, যেটাকে চলতি ভাষায় লোকে বীরাপ্পানের জঙ্গলও বলে। জঙ্গলটির নাম হচ্ছে সত্যমঙ্গলম রিজার্ভ ফরেস্ট, বা অনেকে টাইগার রিজার্ভও বলে। বীরাপ্পানের সাম্রাজ্য ওইখানেই ছিল এবং সে চন্দন কাঠের বেআইনি ব্যবসা করে কুখ্যাত হয়েছিল। তুলিকা ম্যাডাম বললেন, চলো এইবার আমরা ওখানেই যাই, আমাদের একবারও যাওয়াই হয়নি ওদিকে। যেমন ভাবা তেমন কাজ। ওনারা পরদিনই ফ্লাইটের টিকিট কাটলেন এবং দুদিন পরের টিকিট পেলেন। দুদিন পর ওনারা ফ্লাইটে করে বেঙ্গালুরু পৌঁছালেন। বেঙ্গালুরুতে একটা বড় হোটেল, যার নাম হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, উঠলেন। হোটেলে উঠে ফ্রেশ হয়ে প্রবীরবাবু এনকোয়ারি কাউন্টারে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দি সত্যমঙ্গলম রিজার্ভ ফরেস্ট অর দি প্রসেস অফ এন্টারিং ইট? তখন কাউন্টারের ভদ্রলোকটি বললেন, No, but I can give you a number of a car and a driver's phone number who knows details of the reserve forest. You can talk to him. এই বলে উনি একটি মোবাইল নাম্বার দিলেন। প্রবীরবাবু সেই নাম্বারে ফোন করলেন এবং জিজ্ঞাসা করলেন, आपको सत्यमंगलम रिजर्व फॉरेस्ट के बारे में पता है? हम होटल हिंदुस्तान के लॉबी से बोल रहे हैं, आप हमसे मीट कर सकते हैं? ड्राइवरटी बोलें, हाँ सर, हम नजदीकी है, अभी जा रहा है। তারপর ড্রাইভারটির সাথে কথা বলে জানা গেল যে ওই ফরেস্টের এন্ট্রি পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে পারে। এন্ট্রি পয়েন্ট পর্যন্ত যেতে তার 6.5 ঘন্টা থেকে 6 ঘন্টা লাগবে।
ও ভেতরে নিয়ে যেতে পারবে না, কারণ ওখানে কোনো গাড়ি অ্যালাউড নয়। এন্ট্রি পয়েন্ট থেকে টিকিট কাটতে হবে এবং ওদেরই গাড়ি নিতে হবে এবং গাইডও নিতে হবে। পরের দিন প্রবীরবাবু ওকে সকাল 7টার সময় আসতে বলে দিলেন। প্রবীরবাবু পরের দিন সকাল 7টায় রেডি হয়ে গেলেন এবং নিচে নামলেন। তার সাথে তুলিকা ম্যাডামও নিচে নামলেন একই সাথে, হাতে একটি ছোট ব্যাগ এবং দুটি জলের বোতল। তাদের পৌঁছাতে প্রায় 1:30 বেজে গেল। সেদিন ফরেস্টের ভেতরে আর ঢোকা যাবে না, কারণ দেরি হয়ে গেছে। সেই জন্য ওরা একটা কটেজ বুক করলেন, অতি সাধারণ মানের কটেজ এবং ন্যূনতম ব্যবস্থা সম্পন্ন। রাত্রিরে ওরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লেন। খাবার বলতে ধোসাই একমাত্র পাওয়া যায়। ওনারা কটেজ থেকে গভীর রাত্রিরে বাঘের ডাকও শুনতে পাচ্ছিলেন। পরের দিন সকালবেলা ফরেস্টের গাড়ি নিতে একজন লোকাল গাইডও ওরা তাকে দিয়ে দিলেন। তারা বেরিয়ে পড়লেন গভীর অরণ্যের উদ্দেশ্যে। যথারীতি তারা গাড়ির ড্রাইভারটিকে কিছু পয়সা দিয়ে ম্যানেজ করলেন এবং অরণ্যের বেশ গভীরে যাওয়ার পর তাকে ওখানেই রেস্ট নিতে বললেন। ওদের পরনে তখন ক্যামোফ্লেজ ড্রেস, যেটা ওরা যে কোনো জঙ্গলে ঢোকার সময় পরে থাকেন। গাইডটি কিন্তু ওদের সঙ্গ ছাড়ল না, তার কারণ সে বলছিল বিভিন্ন জায়গায় বাঘের ভয়ও আছে। কিছুক্ষণ ঘোরার পর হঠাৎ দেখলেন গাইডটি গায়েব হয়ে গেছে। আরও কিছুক্ষণ ঘুরলেন ওরা জঙ্গলে। যেহেতু দুজনেই বোটানির লোক, তাই জঙ্গলের বিভিন্ন ধরনের গাছপালা দেখলেন, কিছু সংগ্রহ করলেন। তারপর প্রায় 1:30 নাগাদ তারা ক্লান্ত হয়ে গিয়ে দুজনে দুটি শিমুল গাছের নিচে বসে পড়লেন। গাইডটির কোনো পাত্তা নেই তখনও। প্রবীরবাবু লক্ষ্য করলেন যে গাছটির নিচে উনি বসেছেন সেটি শিমুল গাছ নয়, একই রকমের বড় বড় লাল ফুল ফুটে রয়েছে এবং ডাল শুদ্ধ কিছু ফুল তার গায়ের উপরে এসে পড়েছে। গাছ থেকে তখন একটা সুন্দর গন্ধ ছাড়ছে, অদ্ভুত রকম মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, যেটা কিছুটা তাকে আচ্ছন্ন করে দিচ্ছে। আস্তে আস্তে তিনি সম্পূর্ণভাবে আচ্ছন্ন হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। এদিকে তুলিকা ম্যাডাম একটু দূরে গাছের তলায় আধশোয়া হয়ে রয়েছেন। তিনি ভাবছেন প্রবীর বোধহয় ঘুমিয়ে পড়েছে। প্রবীরবাবুর গায়ের উপরে বড় বড় বেশ কয়েকটি ফুল ডাল শুদ্ধ। তুলিকা ম্যাডাম একটা হালকা সুন্দর গন্ধ পাচ্ছেন, সেই গন্ধে তারও ঘুম এসে যাচ্ছে। তিনি ভাবলেন একটু ঘুমিয়েই নেবেন। এদিকে হয়েছে কি, গাইড বাবাজি থাকে জঙ্গলের কাছেই একটি গ্রামে। সেখান থেকে খাওয়া দাওয়া সেরে ফেরত এসে সে আর এই দুজনকে খুঁজে পাচ্ছে না। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ও দেখলো যে ম্যাডাম একটা শিমুল গাছের নিচে শুয়ে আছে। তখন সে ম্যাডামকে অনেক ডাকাডাকি করে তুলল। তখন প্রবীরের কাছে গিয়ে তাকে অনেকবার ডাকলো তুলিকা, প্রবীর ওঠো ওঠো, এবার ফেরত যেতে হবে তো। কিন্তু উনি কোনো রকম নড়াচড়াই করছেন না। গাইডকে তখন ব্যাপারটা ডেকে দেখালো তুলিকা। गाइड तो देखे ही चौंक के उठलो। आप देवरा, आप लोग ये गाछी के नीचे कैसे पहुंचा? তারপর ওরা দুজনে মিলে টেনে অনেকটা দূরে নিয়ে আসলো প্রবীরকে। জলের বোতল থেকে অনেকখানি জল মুখে চোখে ছিটিয়ে তার জ্ঞান ফেরানো হলো। প্রবীরের গায়ে অনাবৃত জায়গায় যেসব ফুল পড়েছিল সেইগুলো তখন রীতিমতো জোর করে তোলা হলো। তখন দেখা গেল সেই সব জায়গায় গভীর ক্ষত ও সেখান থেকে রক্তও বেরোচ্ছে। তুলিকার ব্যাগে ডেটল ছিল, সে প্রত্যেকটি ক্ষতস্থানে ডেটল লাগিয়ে দিল। গাইড তখন যা বলল, आप लोग ये खतरनाक गाछी के नीचे कैसे पहुंचा? ये तो आप लोग को खा सकते थे। ये गाइड को हमको पता है, इसीलिए तो गाइड के जरूरी है। তুলিকা ম্যাডাম তখন বললেন,
তোমাকেই তো পাওয়া যাচ্ছিল না তখন থেকে। কিন্তু যেহেতু দুজনেই বোটানির লোক, তাই গাছটা সম্বন্ধে তাদের কৌতূহলের সীমা নেই। তুলিকা তাই একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে ওই গাছের গোটাচারেক ফুল নিয়ে নিল এবং গাড়িতে চেপে তাড়াতাড়ি করে গেটের কাছে চলে এসলো। তারপর তারা একটি গাড়ি নিয়ে ব্যাঙ্গাল হোটেলে ফেরত আসলেন। হোটেলে এসেই তারা ডাক্তারের খোঁজ করলেন। হোটেল থেকেই একটি ডক্টরকে ফোন করলো। ডাক্তার এসে প্রবীরকে দেখে তাকে প্রয়োজনীয় ওষুধপত্র দিলেন ও ক্ষতস্থানগুলিকে ব্যান্ডেজ করে দিলেন। ওরা এরপর আর দেরি না করে পরের দিনই কলকাতা ফেরত যাওয়ার ফ্লাইটের টিকিট কাটলেন এবং পরের দিন সন্ধ্যের মধ্যেই পৌঁছে গেলেন কল্যাণী। তুলিকা প্রবীরকে বললেন, ওই ফুলগুলো কি ফেলে দেব, নাকি তুমি কিছু করার কথা ভাবছো? প্রবীরবাবু বললেন, না না, ওই ফুলের পরাগমিলন ঘটিয়ে ওই গাছটির চারা তৈরি করা যায় নাকি দেখতে হবে। কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও তারা সফল হলেন না। ততদিনে প্রবীরবাবুও সম্পূর্ণ সুস্থ হয়ে ল্যাবরেটরি যাওয়ার মতো সক্ষমতা অর্জন করলেন। ল্যাবরেটরিতে গিয়ে দুজনে ঠিক করলেন যে এর থেকে চারা বানানোর একমাত্র উপায় হচ্ছে টিস্যু কালচার করা। 10-12 দিনের মধ্যেই তারা এই গাছের একটি চারা বানাতে সক্ষম হলেন। যেহেতু তারা দুজনেই বোটানির অধ্যাপক, তারা বুঝলেন এই গাছটি বোম্বাস্ক ক্লাসের মধ্যে পড়ে। কিন্তু একটা গাছের তো কিছু নাম দিতে হয়, তাই তারা ইংলিশ নাম দিলেন লিচ প্ল্যান্ট। লিচ মানে জোঁক, কারণ এর ফুলগুলো জোঁকের মতনই রক্ত খেতে সক্ষম। চারাটি 3-4 ইঞ্চি লম্বা হয়েছে। তখন ওটা সঠিক পরিচর্যার জন্য বাড়ি নিয়ে গেলেন। প্রবীরবাবু একটি প্রায় 5 ফুট লম্বা কাচের বাক্সের মধ্যে গাছটিকে রাখলেন এবং ওপর থেকে শাওয়ার ফিট করে জল দেওয়ার জন্যে, হিউমিডিটি বজায় রাখার জন্যে, এবং নিচে একটি স্লাইডিং ডোর করলেন যাতে সেখান থেকে গাছটিকে প্রয়োজনীয় খাবার দেওয়া যায়। গাছটিকে উনি এমন জায়গায় রাখলেন যাতে গাছটি ঠিকমতো গ্রোথ হয়। গাছটি আস্তে আস্তে বাড়তে লাগলো এবং যখন প্রায় 4 ফিট মতন হয়ে গেছে 3-4 মাস পর, তখন তাতে কয়েকটি ফুলও দেখা গেল। একদিন হলো কি, তারা সকালে উঠে দেখলেন গাছটির তলায় একটি ইঁদুর মরে পড়ে আছে, গায়ে তার কয়েকটি ফুল। ইঁদুরটি হয়তো কোনোভাবে ভেতরে ঢুকে স্লাইডিং ডোরের ফাঁক দিয়ে। সেইটা দেখে দুজনে বুঝলেন যে গাছটি সত্যিই বিপজ্জনক এবং ঘরে রাখা মোটেই কাজের কথা নয়। তখন তারা ঠিক করলেন যে গাছটি যেখানকার সেইখানেই রেখে দিয়ে আসবেন। এত বড় বাক্সটি নিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে ট্রেনে করে যাওয়া। তারা একটি ফার্স্ট ক্লাস কুপ রিজার্ভ করে গাছটি শুদ্ধ কাচের বাক্সটাকে একটি কভারের মধ্যে ভরে বেঙ্গালুরু পৌঁছালেন। স্টেশন থেকে একটি গাড়ি নিয়ে ডাইরেক্ট সেই জঙ্গলে চলে গেলেন। তারপরে সেই গভীর জঙ্গলে গিয়ে কাচের বাক্স থেকে গাছটিকে বের করে সেখানে রেখে তাড়াতাড়ি পালিয়ে আসলেন। তারপর থেকে তাদের জঙ্গলে যাওয়ার বাতিকটা অনেকটাই কমে গেল। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।